নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতা রয়। রাজীব এক পা দুপায়ে ঘরে এসে হৈমন্তীর মুখোমুখি দাঁড়ালো। রাজীবের লোভাতুর দৃষ্টি হৈমন্তীর মুখ ঘুরে গিয়ে বুকে গিয়ে স্থির হল। জিহবা দুটো ঠোঁট দুটো কুৎসিতভাবে ভিজিয়ে নিয়ে বলল, তুমি খুব সুখে আছো না? একসময় এই নোংরা লোকটাকে হৈমন্তী ভালোবেসেছিল, মন দিয়েছিল। ভাবতেই হৈমন্তীর সারা শরীর ঘিনঘিন করে উঠল। শালটা আর একটু ভালোভাবে গায়ে টেনে নিল। কড়া কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছো? রাজীব মুখ নামালো। হৈমন্তীর মুখের খুব কাছে মুখ নিয়ে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, কেন, আমি কি তোমার কাছে আসতে পারি না বুঝি? হৈমন্তী ছিটকে দূরে সরে গেল। সারা শরীর রাগে দুঃখে ক্ষোভে চলে গেল। ইচ্ছে করছে ঠাস করে রাজীবের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। রাজীব হাতের উল্টো পিঠ দিয়ে খুব কায়দা করে নাকের ডগা মুছল। রাজীবের চোখে মুখে তখনও হাসি লেগে আছে। বলল, এত দূরে সরে যাচ্ছ কেন হৈমন্তী? আগে না সারাক্ষণ আমার গায়ের সাথে লেপ্টে থাকতে? হৈমন্তী রাগে কাঁপতে কাঁপতে বলল, তুমি এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। রাজীব এক চোখ টিপে বলল, আমি তো একা যাব না সোনা, সাথে তোমাকেও নিয়ে যাব। হৈমন্তী দাঁতে দাঁত চেপে বলল, আমার বর জানতে পারলে তোর পিঠের ছাল তুলে নেবে জানোয়ার। রাজীব মাথা ঝাঁকিয়ে বলল, কে কার পিঠের ছাল তুলে নেবে তা তো সময় বলে দেবে। এখানে কেন এসেছিস তুই, আমার সংসারে আগুন লাগাতে? রাজীব হৈমন্তীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি ভালো নেই হৈমন্তী, তোমাকে কেন ভালো থাকতে দেব? রাজীব খানিকটা সরে গিয়ে সুর পাল্টে হৈমন্তীকে বলল, বৌদি দাদা কোথায়? দাদাকে যে দেখছি না। বিনা ঘরে এসে রাজীবকে বলল, তুমি এখানে কেন বাবা? রাজীব বিনার দিকে ঘুরে তাকালো। মুখে হাসি টেনে বলল, মাসিমা, ওয়াশরুমটা খুঁজে পাচ্ছি না, ভুলে এই ঘরে চলে এসেছি, বৌদির সাথে পরিচিতি হচ্ছিলাম। বিনা বলল, ও আচ্ছা, ওইদিকে ওয়াশরুম। রাজীব চলে গেল। বিনা হৈমন্তীকে বলল, বৌমা, ও হলো আমার ভাগ্নি জামাই, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, 2 দিন থাকবে। হৈমন্তী অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হৈমন্তীর খুব অস্বস্তি হচ্ছে। আগামীকাল শুক্রবার, স্কুল 2 দিন বন্ধ। স্কুল খোলা থাকলে স্কুল থেকে সরাসরি বাড়িতে চলে যেতে পারত হৈমন্তী। এখন তো বাড়ি যাওয়াও সম্ভব না। রাজীব কী মনে করে এসেছে হৈমন্তীর জানা নেই। তবে রাজীবের কথা শুনে এতটুকু নিশ্চিত যে রাজীব এখানে ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। কৌশিককে কি একবার রাজীবের ব্যাপারে জানাবে? যদি ভুল বোঝে, অযথা হৈমন্তীকে সন্দেহ করে। এখন কি করবে হৈমন্তী? মাথা কাজ করছে না। মনে গুমোট ভয় বাসা বেঁধেছে। সতর্ক থাকতে হবে। মন্দের ভালো রাজীব বউ নিয়ে এসেছে। যদি এমন তেমন কিছু করার চেষ্টা করে তাহলে রাজীবের বউকে সব কিছু বলে দেবে হৈমন্তী। আপাতত কৌশিককে জানানোর কোনো দরকার নেই। শুধু শুধু মানুষটা টেনশন করবে, এমনিতেই মানুষটার কাঁধে কত দায়িত্ব। সারা সন্ধ্যা ঘরের দরজা বন্ধ করে বসে রইল হৈমন্তী। বিনা ডাকছে, এখন রান্নাঘরে যেতে হবে। রাতের রান্নার দায়িত্ব হৈমন্তীর। কেন যে সেদিন আবেগের বশে রাতে রান্নার দায়িত্বটা হৈমন্তী নিয়েছিল, না নিলেই বরং ভালো হতো। হৈমন্তী ঘরের দরজা চাপিয়ে রান্নাঘরে চলে গেল। আজ বিনাও আর দূরে দূরে থাকলো না। হৈমন্তীর সাথে সবজি কুটে বেছে দিল। রাতে 4-5 পদে রান্না হলো। বিনা হৈমন্তীর সাথে ছিল দেখে রাজীব আর কাছে আসার সাহস পায়নি। তবে দূর থেকে আর চোখে হৈমন্তীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রাজীব। হৈমন্তী রান্না শেষ করে বিনাকে বলল, আন্টি, আপনি আজকে সবাইকে খাবার দিয়ে দেন, সে না হয় দেব, তুমিও খেয়ে নাও, পরে খাবো আন্টি। রাজীব উঠে এলো, আবদার করে বলল, পরে কেন খাবেন বৌদি, চলুন একসাথে বসেই খাই। হৈমন্তীর চোখ রাঙালো। বিনা বলল, খেয়ে যাও বৌমা। হৈমন্তীর এত মেজাজ খারাপ হচ্ছে বলার মতো না। বলল, আমার খিদে নেই আন্টি। জামাই মুখ ফুটে বলল, অল্প খাও, তবু ওদের সাথে টেবিলে বসে, না হলে মন্দ দেখাবে। অগত্যা হৈমন্তীকে খেতে বসতে হলো। রাজীব হৈমন্তীর মুখোমুখি বসেছে। রাজীবের এক পাশে রাজীবের বউ বসেছে, আরেক পাশে সুকুমার ঘোষ। হৈমন্তীর 2 পাশে স্বপ্না রত্না বসেছে। বিনা হৈমন্তী দুজনেই সবার পাতে খাবার বেড়ে দিচ্ছে। রাজীব খেতে খেতে হৈমন্তীর পায়ের পাতায় পা রেখে আঁকিবুকি করতে লাগলো। হৈমন্তী বিষম খেল। ঘৃণায় সারা শরীর চিরবির করে উঠল।
আরেক পা দিয়ে এত জোরে রাজীবের পায়ে লাথি দিল যে রাজীব ব্যথায় কুকড়িয়ে উঠল। রাজীবের বউ সর্বাণী অস্থির হয়ে বলল, কি হয়েছে কি তোমার, এমন করছো কেন? রাজীব মিথ্যে করে বলল, গলায় মাছের কাঁটা ফুটেছে। জল খাও, জল খাও তো। রাজীব ঢকঢক করে এক গ্লাস জল খেল, বলল, কাঁটা চলে গেছে। সর্বাণী বলল, দেখে খাও। হৈমন্তী মুখ টিপে হাসল, তারপর বাকি খাবার শেষ করে উঠে ঘরে চলে গেল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল হৈমন্তী। এই বাড়িতে ঘূর্ণিঝড় বয়ে গেলেও আজ রাতে আর দরজা খুলবে না হৈমন্তী। অনেক রাতে দরজার টোকা পড়ল। হৈমন্তী কৌশিকের সাথে সবে ফোনে কথা বলা শেষ করে সবার আয়োজন করছিল, তখনই কে যেন দরজায় টোকা দিল। বেশ কয়েকবার দরজায় টোকাও পড়ল। হৈমন্তী একটু ভয় ভয় লাগছে, উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে নিচু কণ্ঠে বলল, কে? একটা নারী কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, আমি, সর্বাণী, একটু দরজাটা খুলুন তো। এত রাতে রাজীবের বউ কেন হৈমন্তীকে ডাকছে? রাজীবের বউ কি হৈমন্তীর ব্যাপারে জেনে গেছে? কিছু কি বলতে চাই হৈমন্তীকে? এত রাতে দরজা খোলা কি ঠিক হবে? হৈমন্তী নিচু কণ্ঠে বলল, আগামীকাল আপনার সাথে কথা বলবো। সর্বাণী কাকতি মিনতি করে নরম সুরে বলল, প্লিজ দিদি, একটু দরজাটা খুলুন, খুব দরকার। হৈমন্তী কাপা হাতে দরজাটা খুলে দিল। দরজার ওপাশে রাজীবকে দেখে হতভম্ব হয়ে গেল হৈমন্তী। সেই সাথে মনেও পড়ে গেল যে রাজীব যে কারো কণ্ঠ হুবহু নকল করতে পারে। দরজাটা রাজীবের মুখের ওপর বন্ধ করার সুযোগ পেল না হৈমন্তী। রাজীব চট করে ঘরের ভেতরে ঢুকে গেল। এই শীতেও কুলকুল করছে হৈমন্তী। ভয়ে এক শীতল স্রোত শির দ্বারা বেয়ে নেমে গেল। রাজীবের হাতে জ্বলন্ত সিগারেট, চোখ দুটো লাল, মুখে রহস্যময় হাসি। হৈমন্তী ঘাড়ের পেছনে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে মাথাটা একটু পেছন দিয়ে এলিয়ে দিল। হৈমন্তীর মাথা কাজ করছে না। হৈমন্তী কি এখন চিৎকার দেবে, নাকি ঠান্ডা মাথায় রাজীবের সাথে কথা বলবে? রাজীব আচমকা হৈমন্তীর এক হাত শক্ত করে চেপে ধরল। হৈমন্তী হাত মোচড়াতে লাগলো, চাপা কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো জানোয়ার, না হলে আমি কিন্তু চিৎকার করবো এখন। রাজীব হৈমন্তীকে টেনে ধরে আরেকটু কাছে নিয়ে এলো, বলল, করো চিৎকার, সবাইকে বলে দেবো যে তুমি আমায় ডেকেছো, তোমার বর বাড়িতে নেই, তোমার সময় কাটছে না, তাই আমার সাথে একটু গল্প করতে চেয়েছো। তোমাকে কিন্তু কেউ বিশ্বাস করবে না হৈমন্তী, সবাই আমার কথা বিশ্বাস করবে। এর থেকে ভালোই ভালোই আমি যা চাই তুমি দিয়ে দাও, আমি নিঃশব্দে চলে যাব, কাক পক্ষীও টের পাবে না। কি চাস তুই? রাজীব হৈমন্তীর বুকের ভাঁজের দিকে তাকিয়ে কারো কণ্ঠে বলল, আমি তোমাকে চাই হৈমন্তী। অসম্ভব, মরে গেল না। তাহলে তুমিও এই সংসার ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি কৌশিককে সব কিছু বলে দেব। রাজীব পকেট থেকে বের করে ঝটপট করে দুজনে কয়েকটা সেলফি তুলে নিল। হৈমন্তী বাধা দেওয়ার সময় পেল না, চট করে কাপড়ে মুখ লুকালো। রাজীব হেসে বলল, এই ছবিটা যদি কৌশিককে পাঠিয়ে বলি যে তুমি আমাকে তোমার ঘরে রাত দুপুরে দেখেছ, কৌশিক কিন্তু আমার কথা বিশ্বাস করবে হৈমন্তী। তারপর কি করবে তুমি? এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। রাজীব কিছু বুঝে ওঠার আগে রাজীবের হাত থেকে ফোনটা কেড়ে নিল। রাজীব খেপে গেল। হৈমন্তী সরে যাওয়ার আগে শাড়ির আঁচল পেছন থেকে টেনে ধরে বলল, ভালোই ভালোই ফোনটা দিয়ে দাও। ছাড় আমাকে, ছাড়, নাহলে ফোনটা ভেঙে ফেলবো কিন্তু। আমার ফোনটা দাও হৈমন্তী, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, না ছাড়লে সত্যি সত্যি ফোনটা ভেঙে দেবো। তুমি কি চাচ্ছ এই বাড়ির সবাই জেনে যাক যে তোমার চরিত্র খারাপ আর যার সাথে শুয়ে পড়ার অভ্যাস আছে তোমার? হৈমন্তী আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, ঠাস করে রাজীবের গালে থাপ্পড় মেরে দিল। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রাজীবের মাথার চুলগুলো মুঠো করে চেপে ধরে বলল, আবার বল, কি বললি বৌদি? রাজীব ব্যথায় কুঁকড়ে গেল। হৈমন্তীর শরীরে যেন অপশক্তি ভর করেছে, কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না রাজীব। রাজীব বলছে, ওই দেখো বীণা মাসি এসেছে। হৈমন্তী অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকালো। সেই সুযোগে নিজেকে হৈমন্তীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা কেড়ে নিল রাজীব। ফোনটা নিজের প্যান্টের পকেটে রেখে বলল, এবার কি করবে তুমি? নিজের সংসার বাঁচাতে তোমাকে আমার কাছে এক রাতের জন্য হলেও ফিরে আসতে হবে হৈমন্তী। রাজীব আর এক মুহূর্তও দাঁড়ালো না, কথাটা বলেই চলে গেল। হৈমন্তী দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে 2 হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল। রাজীবের ফোনে হৈমন্তীর ছবি দেখলে কৌশিক নিশ্চিত হৈমন্তীকে ভুল বুঝবে,
কারণ কৌশিকের ঘরে দাঁড়িয়ে ছবিটা তুলেছে রাজীব। একে তো হৈমন্তীর এক হাত ধরে রেখেছে, তার উপর শাড়ির আঁচল দিয়ে হৈমন্তীর মুখটা ঢাকা। মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না যৌবনের প্রথম প্রেম কেন ভুল মানুষের সাথে হয়। কেন কেন কেনই? হৈমন্তীর কান্নার স্রোত বেড়ে গেল, বুকের ভেতর ভূমিকম্প বয়ে যাচ্ছে। কৌশিককে তো বলাও হয়নি যে রাজীব এই বাড়িতে বেড়াতে এসেছে। শুরুতে একটা ভুল করে ফেলেছে হৈমন্তী। খুব বেশি দেরি হওয়ার আগে কৌশিককে রাজীবের কথা জানানো প্রয়োজন। চোখের জল মুছে ফোনটা হাতে নিল হৈমন্তী। ঘড়িতে রাত 3টে বাজে। এত রাতে মানুষটাকে ফোন দেওয়া ঠিক হবে না। মানুষটা হয়তো ঘুমোচ্ছে, সকালেই জানানো যাবে। হৈমন্তী ফোনটা রেখে দিল, তারপর বিছানায় শরীর এলিয়ে দিল। ঘুম তো এলোই না। আকাশ পাতাল ভাবতে ভাবতে বাকি রাতটুকু কেটে গেল। ভোরের দিকে ঘুমিয়ে পড়ল হৈমন্তী। ঘুম ভাঙল কৌশিকের ফোনের শব্দে। ঘড়িতে তখন বেলা 10টা বাজে। ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে হৈমন্তী বলল, হ্যালো, কতবার ফোন দিলাম, কি করছিলে তুমি? হৈমন্তী ঘুমের রেশ ছুটে গেল, নিচু কণ্ঠে বলল, ঘুমোচ্ছিলাম। বেশ, বাড়িতে যে গতকাল তোমার প্রাক্তন এসেছে আমাকে জানাওনি কেন? কৌশিকের কণ্ঠে রাগ। হৈমন্তী চমকে উঠল, শুকনো ঢোক চিপে বলল, না মানে শুনলাম তোমার প্রাক্তনকে নাকি খুব মজার মজার রান্না করে খাওয়াচ্ছ, ভালোই চলছে তাহলে। কে বলেছে তোমাকে এসব কথা? যে বলেছে সে কি কিছু ভুল বলেছে? তুমি আমায় ভুল বুঝছো অফিসার। তাহলে ঠিকটা তুমিই বলো, ওদের আত্মীয় এসেছে, ওরা রান্না করুক না, যা খুশি খেতে দিক, তুমি কেন রান্না করতে গিয়েছো? রাতের রান্নাটা তো আমিই করি। কে রান্না করতে বলেছে তোমাকে? আমি একবারও বলেছি তোমার যেন রান্না করা না লাগে, এর জন্য বাড়িতে আমি টাকা বাড়িয়ে দিয়েছি। আন্টিকে বলে দিয়েছি তোমাকে দিয়ে যেন কোনো কাজ না করা, দরকার হলে আরেকটা কাজের লোক রাখুক। আমি জানতাম না। কেন আন্টি তোমাকে রান্না করতে বারণ করেনি? একদিন করেছিল। তাহলে কেন রাত দেখেছো তুমি? নাকি প্রাক্তনকে দেখে তোমার পুরনো প্রেম জেগে উঠেছে? তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তো কীভাবে কথা বলবো? তুমি তোমার প্রাক্তন এক বাড়িতে আছো, তাকে রান্না করে খাওয়াচ্ছ, আরও কী কী করছো কে জানে। এগুলো শোনার পর আমার মাথা কি ঠিক থাকার কথা? তুমি আমায় ভুল বুঝছো। এখানে তো ভুল ঠেকের কিছু নেই। তুমি কেন তোমার প্রাক্তনকে রান্না করে খাওয়ালে? কই, আমাকে তো একদিনও খাওয়াইনি। আমাকে তো আর একটা কথা বলো তো, লোকটাকে আমাদের ঘরেও ঢুকেছিল? হৈমন্তীর বুকটা ধরফর করে উঠল, নিচু কণ্ঠে বলল, কেন এসেছিল? দিনের বেলা না রাতের বেলা? তুমি আমায় সন্দেহ করছো? আমার কথার উত্তর দাও হৈমন্তী। রাতে। কত রাতে এসেছিল? আর কে ছিল সাথে? হৈমন্তী অধৈর্য হয়ে বলে, তুমি আমাকে গোয়েন্দাদের মতো এত প্রশ্ন করছো কেন? প্রশ্ন করছি কারণ তোমার প্রাক্তনের উপর আমার কোনো বিশ্বাস নেই। সারা এত মাইর খেয়েও জাত হয়নি। তোমার সাথে রাতে প্রায় 1.5 ঘন্টার মতো ফোনে কথা বলেছি, তুমি আমাকে একবারও জানালে না কেন? জানালে কি করতে? কৌশিকের মেজাজ চড়ে যাচ্ছে, বলল, ভিডিও কলে রাখতাম তোমাকে সারা রাত। এত অবিশ্বাস করো আমাকে? তোমার প্রাক্তনকে বিশ্বাস করি না। বারবার আমার প্রাক্তন আমার প্রাক্তন বলছো কেন? তো কি বলবো, বর্তমান? অফিসার। কৌশিক দীর্ঘশ্বাস ফেলল। রাজীব হৈমন্তী একই বাড়িতে একই সাথে আছে, এটাই কেন যেন কৌশিক মেনে নিতে পারছে না। আগে ওদের মধ্যে যা কিছু হয়ে যাক, হৈমন্তীর আশেপাশে কৌশিক এখন আর অন্য কিছু সহ্য করতে পারে না। দীর্ঘ 7 বছরের সম্পর্ক ছিল দুজনের, পুরনো প্রেম। নতুন করে জেগে উঠতেও তো পারে, কিংবা নিষিদ্ধ কোনো অনুভূতি। আর কিছুই ভাবতে পারে না কৌশিক। হৈমন্তী কেন ওই লম্পটটার জন্য রান্না করলো? রান্না না করলে তো এত কিছু ভাবনায় আসতো না। রাজীব যে অত রাতে ঘরে এসেছিল এই কথাটা বলার সাহস পেল না হৈমন্তী। এমনিতে মানুষটা হৈমন্তীকে ভুল বুঝছে, এত রাতে ঘরে আসার কথা জানলে আরও ভুল বুঝবে, অশান্তি হবে। তার থেকে যে করেই হোক রাজীবের ফোন থেকে ছবিগুলো ডিলিট করতে হবে। কিন্তু কিভাবে ছবিগুলো ডিলিট করবে হৈমন্তী? সারাটা দিন খাওয়া আর স্নান করার সময়টুকু বাদে ঘর থেকে বের হলো না হৈমন্তী। ঘরের দরজা বন্ধ করে বসে রইল। কৌশিক আজ ঘন ঘন ফোন দিচ্ছে, বলছে দরকার ছাড়া রুমের বাইরে যাওয়ার দরকার নেই। আর ওই রাজীব নাকি যেন নাম, তার সাথে কোনো কথাই বলার দরকার নেই। হৈমন্তী দ্বিমত করেনি, বিনা বাক্য ব্যয়ে কৌশিকের সব কথা মেনে নিয়েছে। আজই প্রথম কৌশিককে আপনি থেকে তুমি বলে ডেকেছে হৈমন্তী। তখন কথায় কথায় তুমি বললেও খেয়াল হয়নি। এখন খেয়াল হতেই অন্যরকম ভালো লাগায় বুঁদ হয়ে রইল হৈমন্তী। সেই সাথে চিন্তাও হচ্ছে খুব। অজানা ভয় মনে বাজছে বাসা। সারাদিন ভালো কাটলেও রাতেই শুরু হলো আসল ঝামেলা। কৌশিক ইমোতে কতগুলো ছবি পাঠিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? ছবিগুলো দেখে হৈমন্তী চমকে উঠল, বুক কাঁপছে। গত রাতের তোলা ছবি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজীব হৈমন্তীর এক হাত ধরে রেখেছে।
হৈমন্তীর মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকা, মুখটা আঁচল দিয়ে ঢাকার কারণে বুকের কাপড়টা সামান্য সরে গেছে। ছবিটা আপাত মস্তক দেখে মনে হচ্ছে রাজীব হাত ধরায় হৈমন্তী লজ্জা পেয়ে আঁচল দিয়ে মুখ ঠেকেছে। ভয়ে হৈমন্তীর মুখের রক্ত সরে গেল, হৃৎপিণ্ড খুব জোরে জোরে লাফাচ্ছে। রাজীব হৈমন্তীর এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলো? ওর কি একটুও বুক কাঁপলো না? কাঁপা হাতে হৈমন্তী লিখল, ছবিগুলো কোথায় পেয়েছো? যেখানেই পাই সেটা তো তোমার জানার বিষয় না। ছবিগুলো কিন্তু এডিট করা না, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রিয়েল ছবি। টাইমটাও দেওয়া আছে। এক রাতে রাজীব আমার ঘরে তোমার সাথে কি করছিল হৈমন্তী? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।